অংশগ্রহণ যেটা, সেটা সকল পেশার মানুষ অংশগ্রহণ করছে, এটার ছাত্র আন্দোলন নেই। এই পদত্যাগ করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। যারা ক্ষমতায় আসবে তারাও এই বৈষম্য দূর করতে পারবে না। তারা কিন্তু ওই বৈষম্য কথাটা বুঝে ফেলেছে যে এটা কিন্তু, যে কোটাটা হচ্ছে আসলে বৈষম্যেরই একটা নিদর্শন বা বৈষম্যেরই একটা প্রতিফলন। এই বৈষম্য সর্বত্র আছে। না, এটা তো একটা সমাধানে আসতে হবে, সাময়িক একটা সমাধানে আসতে হবে, কেননা এইরকমভাবে তো চলতে পারবে না। মানে রোজ রোজ তো মানুষ রাস্তায় বেরোবে না, কারফিউ দীর্ঘকাল ধরে চালানো যাবে না। তো এইভাবে তো এটা একটা সমঝোতায় আসতে হবে। আসলে এই আন্দোলনটা যখন শুরু হয় তখন এটা কোটা আন্দোলন, তারপরে কোটা সংস্কার আন্দোলন, এই সমস্ত বলা হয়েছিল, কিন্তু আসলে এটা বৈষম্য বিরোধী আন্দোলন। সেই কথাটা কিন্তু পরে ওই ছাত্ররাই বলেছে যে তারা বৈষম্য এর বিরুদ্ধে, এই কোটাটা হচ্ছে একটা বৈষম্যমূলক, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তো এইটাই হচ্ছে আমার কাছে মূল বিষয়, যে সমাজে যে বৈষম্য চলছে সেই বৈষম্য মানুষকে বিক্ষুব্ধ করছে। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ চেয়েছিলাম। আমরা বৈষম্যমূলক ব্যবস্থা ছিল পাকিস্তান আমলে, আঞ্চলিক বৈষম্য ছিল, সেটা দূর করার জন্য আমাদেরকে স্বাধীন হতে হলো। কিন্তু সামাজিক যে বৈষম্য, সেই বৈষম্যটা রয়ে গেল, এবং কেবল রয়ে গেল না, যত উন্নতি হয়েছে তত এই বৈষম্য বেড়েছে। কাজেই ছাত্ররা যে আন্দোলনটা করছে সেটা তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। এর আগে এই ছাত্ররা যেমন আমরা দেখেছি যে তারা ওই আন্দোলন, এই যে নিরাপত্তা, সড়কের নিরাপত্তা আন্দোলন, সেইটা ধরো জীবন রক্ষার জন্য আন্দোলন ছিল। বাংলায় একটা শব্দ আছে, যুগ্ম শব্দ, সেটা হলো জানমাল। তো এখন জান এবং মাল এই দুটোই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং মাল না থাকলে জানও বিপন্ন হয়। তো ওইটা ছিল, ধরা যাক যে জীবন বিপন্ন ছিল, তার বিরুদ্ধে ছেলেমেয়েরা বেরিয়েছিল। এখন আরও বড় জায়গাতে তারা চলে এসছে, যে এইখানে যে সম্পদের যে মালিকানা, সেই মালিকানাটা ব্যক্তিগত থাকবে নাকি সামাজিক থাকবে, এইটাই হলো মূল প্রশ্ন আজকের দিনে সারা পৃথিবীব্যাপী। এবং আমাদের এখানেও এই যে ব্যক্তি মালিকানার যে জায়গাটা, সেই জায়গাটা স্ফীত হয়েছে, সামাজিক মালিকানাটা প্রতিষ্ঠিত হয়নি। তো এর জন্য দেখা গেল যে যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। এবং এই যে সাধারণ মানুষ আন্দোলনে চলে এসছে, তারা এসছে কেননা তারা এই বৈষম্যের শিকার, এবং তারাই সবচাইতে অরক্ষিত। যেমন শিশু দেখলাম মারা যাচ্ছে, তারা অরক্ষিত, নিরাপদে নেই। এই মেহনতি মানুষ, তারা জীবিকার জন্য এসছে, চিকিৎসার জন্য যা বেরিয়েছে, ওষুধ কিনতে বেরিয়েছে, তারা মারা যাচ্ছে। তো তারা এই জন্যতে, এবং অংশগ্রহণ যেটা, সেটা সকল পেশার মানুষ অংশগ্রহণ করছে, এটার ছাত্র আন্দোলন নেই। যেমন রাষ্ট্রভাষা আন্দোলনটা যেমন শুরু করেছিল ছাত্ররা, সেটা পরিণত হয়েছিল একটা গণ আন্দোলনে। যেমন 69-এর অভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল, কিন্তু সেটা একটা বিরাট রাজনৈতিক অভ্যুত্থানে পরিণত হয়েছে, যেটা রাষ্ট্রকে বদলে দিল। এই আন্দোলনটাও সেই রকম বৈষম্যের বিরুদ্ধে। মানুষ বঞ্চিত, মানুষ সেই বঞ্চনার কারণে বিক্ষুব্ধ, অসহায়, তার প্রতিবাদে আসছে, এবং রাষ্ট্র তাদেরকে কোনো নিরাপত্তা দিচ্ছে না। উল্টো রাষ্ট্র যে উন্নতি ঘটাচ্ছে, সেই উন্নয়ন বৈষম্য বৃদ্ধি করছে, এবং ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। এবং আমরা দেখছি যে সত্যটা উন্মোচিত হলো আরও, সেইটা হচ্ছে এই যে সংবাদপত্রগুলোতে আমরা যে কাহিনীগুলো শুনছি, মায়ের কান্না, বাবার কান্না, ছেলের কান্না, স্ত্রীর কান্না, এটা কান্না শুধু নয়, এটা আর্তনাদ। সেই আর্তনাদটা বলে দিচ্ছে যে মানুষ খুব অসহায় অবস্থায় আছে। এই উন্নয়নের মধ্যেও এই আর্তনাদটা একটা বিদ্যমান সত্য, এবং সেটাই এর মধ্যে দিয়ে বেরিয়ে এলো, যে তারা আঘাত পেয়ে তারা এইটা প্রকাশ করলো। যারা আঘাত পায়নি তারাও প্রতিবাদ করতে গেল। কাজেই এইটাকে আমরা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেখব। আর যদি সমাধানের কথা আমরা চিন্তা করি,
সাময়িক সমাধান কী হবে আমরা জানি না, হয়তো একটা হবে, কিন্তু আসল সমস্যাটা হচ্ছে যে গোটা পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই সারা বিশ্বে এখন মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে। এই পুঁজিবাদী ব্যবস্থা ব্যক্তি মালিকানাকে সমৃদ্ধ করছে, কতিপয় মানুষ ধনী হচ্ছে, অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চিত মানুষরা নানানভাবে বিক্ষোভ করে। আমাদের এই বিক্ষোভটা, এই আন্দোলনের মধ্যে ওই বিক্ষোভটাই প্রকাশ পেল। সেজন্য এটা হচ্ছে আমি এটাকে দেখি যে ওই বড় একটা যে সমস্যা, বড় যে একটা সংকট, পুঁজিবাদের সংকট, তারই অংশ হিসেবে। এবং এর থেকে মুক্তির পথ কিন্তু সাময়িক কোনো ব্যবস্থার মধ্য দিয়ে হবে না। এই পদত্যাগ করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। যারা ক্ষমতায় আসবে তারাও এই বৈষম্য দূর করতে পারবে না। মূল সমস্যাটা হচ্ছে বৈষম্য। পদত্যাগ হচ্ছে একটা, ধরা যাক, একটা শাস্তি বা একটা বিচার, সেইটা তো দিয়ে কিন্তু ওই মূল জায়গাটা, যেটা বৈষম্য, উন্নতিতে এই ধারাতেই চলবে। যারা ক্ষমতায় আসবে নতুন করে, তারা কিন্তু এই উন্নয়নের ধারাটা বদলাতে পারবে না। কাজে আমরা বড় বড় প্রজেক্ট দেখব, বড় বড় ব্রিজ দেখব, মেট্রো রেল দেখব, কিন্তু তার নিচে আবার দেখব যে অটোরিকশা বা যে চালক, সে তার নিজের সন্তানের মৃতদেহ, গুলিটা নিহত ছেলের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাচ্ছে। না, ক্রমাগত যাবে। এই মানে এখানে তো কোনো ওই রকম স্বতঃস্ফূর্ত একটা নেতৃত্ব তৈরি হয়েছে। তারা কিন্তু ওই বৈষম্য কথাটা বুঝে ফেলেছে যে এটা কিন্তু, যে কোটাটা হচ্ছে আসলে বৈষম্যেরই একটা নিদর্শন বা বৈষম্যেরই একটা প্রতিফলন। এই বৈষম্য সর্বত্র আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, চাকরি নেই। মানে সরকারি চাকরি এখন প্রধান আকর্ষণ, এবং ছেলেমেয়েরা ওই জন্যই লেখাপড়া করে, মনে করে যে চেষ্টা করবে সরকারি চাকরিতে ঢুকতে পারে কিনা। তার বাইরে কোনো ভালো চাকরি, ক্ষমতা বা অর্থ দেবে এরকম চাকরি নেই। কাজেই ওই যে উন্নয়ন কিন্তু আবার ওই বেকারত্বটাও তৈরি করছে, এবং ওই বেকারত্বটাও বৈষম্য সৃষ্টি করছে। কাজেই এটা মানে এই সচেতনভাবে কেউ এটা করবে না, এটা কোনো বিপ্লবী আন্দোলন নয়। কিন্তু এই আন্দোলনের যে তাৎপর্য, সেটা হচ্ছে যে সমাজের বৈষম্যটা উন্মোচিত হচ্ছে, এবং সমাজের বৈষম্য দূর না করলে মানুষের যে নিরাপত্তা বৃদ্ধি পাবে না বা নিশ্চিত হবে না, সেইটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এটা মানুষ উপলব্ধি করছে অভিজ্ঞতার মধ্য দিয়ে। হ্যাঁ, এটা একটা নতুন ফেজ বলা যাবে এই অর্থে, যেটা আমরা জানি যে ওই যে আন্দোলনগুলো অতীতে হয়েছে, সেইখানে জাতীয়তাবাদীরা ছিল, সমাজতন্ত্রীরাও ছিল। সমাজতন্ত্রীরাই ছিল মূল শক্তি, কিন্তু রাষ্ট্র ক্ষমতা চলে গেছে জাতীয়তাবাদীদের হাতে, এবং জাতীয়তাবাদীরাই পুঁজিবাদে বিশ্বাস করে। তো এখন এই যে আন্দোলনটা হচ্ছে, এটা কিন্তু পুঁজিবাদ বিরোধী আন্দোলন। এখানে ওই জাতীয়তাবাদী নেতৃত্ব তারা সামনে আসতে পারছে না। এটা তো আওয়ামী লীগও জাতীয়তাবাদী, বিএনপিও জাতীয়তাবাদী। এখানে আওয়ামী লীগের তো বিরুদ্ধে আন্দোলন, কিন্তু এই আন্দোলন বিএনপি পরিচালনা করছে না। এই আন্দোলন সাধারণ মানুষ করছে, ছাত্ররা সাধারণ মানুষ হিসেবেই করছে, তারা মানে দলের লোক হিসেবে করছে না। এবং তাদের চেতনাটা হচ্ছে ওই বৈষম্য দূর করতে হবে। যে বৈষম্য দূর করাটার কথা জাতীয়তাবাদীরা বলেন না, তারা কিন্তু পুঁজিবাদেই বিশ্বাস করেন। তারা কিন্তু এই যে রাষ্ট্রের মধ্যে বৈষম্য আছে, অধিকার এবং সুযোগের যে সাম্য প্রতিষ্ঠিত হয়নি, সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আসলে গণতন্ত্র যা আমরা বুঝি, তার মূল কথাটাই হচ্ছে অধিকার এবং সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে হবে। কেবল অধিকারের নয়, অধিকার এবং সংবিধানে লিখে রাখলে হবে না, সুযোগ সমান করে দিতে হবে। এবং সেই সমান সুযোগ নেই বলেই ছাত্ররা বলছে যে বৈষম্যপূর্ণ। আমরা আমাদের মেধার মূল্যায়ন হবে না, অন্য কোটা থেকে চলে আসবে। কাজে এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেই উপলব্ধিটা কিন্তু এর মধ্যে ছড়িয়ে আছে। নেতৃত্ব তাদের হাতে নেই, ছাত্ররা তার নেতৃত্ব দিতে পারবে না, এবং কিন্তু এই উপলব্ধিটা আজকে চলে এসছে। এবং এটা আমাদের বুঝতে হবে যে বৈষম্য বিরোধিতা মানে
কেবল চাকরিতে বৈষম্য বিরোধিতা নয়, বৈষম্য বিরোধিতা মানে সমাজের যে সুযোগের যে বৈষম্য, ধন বৃত্তের যে বৈষম্য, সেই বৈষম্য রয়ে গেছে এবং সেই বৈষম্যটা খুব মর্মান্তিকভাবে উন্মোচিত হলো যে যারা নিহত হয়েছে তাদের অধিকাংশ মানুষের যে পারিবারিক যে পটভূমি, সেটা দেখলে বোঝা যায় যে তারা কত কষ্ট করে এখানে জীবনযাপন করছে। যে বাবা গ্রামে রিক্সা চালায়, মফস্বলে রিক্সা চালায়, তার ছেলে ঢাকা কলেজে পড়ছে, কষ্ট করে পাঠিয়েছে এবং সেই ছেলের ভবিষ্যৎ, তার স্বপ্ন ওইখানে ছিল, সেই স্বপ্নটা ভেঙে গেছে। তো এই সমাজে ওই স্বপ্ন ভেঙে যাচ্ছে এবং এইটা হচ্ছে তারই একটা অতি মর্মান্তিক এবং অতি নাটকীয় উন্মোচন ঘটে গেল, যেটা নীরবে চলছে। না, এটা তো একটা সমাধানে আসতে হবে, সাময়িক একটা সমাধানে আসতে হবে, কেননা এইরকমভাবে তো চলতে পারবে না। মানে রোজ রোজ তো মানুষ রাস্তায় বেরোবে না, কারফিউ দীর্ঘকাল ধরে চালানো যাবে না। তো এইভাবে তো এটা একটা সমঝোতায় আসতে হবে, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেই সমঝোতাটা কিন্তু সাময়িক হবে এবং মূল সমস্যাটা রয়ে যাবে এবং সেইটা আরেক সময় আরেকভাবে হয়তো আমরা এর আবার আরেকটা বিস্ফোরণ দেখব। কেমনভাবে দেখব আমরা জানি না, আরেকভাবে হয়তো বিস্ফোরণ দেখব। কাজেই আমাদের দায়িত্ব হবে, যারা আমরা সচেতন বলে নিজেদেরকে মনে করি, যে এই যে বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেখানে পরিবর্তন আনতে হবে এবং সেটার নির্বাচনের মধ্যে দিয়ে হবে না। নির্বাচন ব্যবস্থা আজকে সারা পৃথিবীতেই ভেঙে পড়েছে। এটা একটা বুর্জোয়া ব্যবস্থা, সেই বুর্জোয়া রাষ্ট্রকে রক্ষা করার জন্য নির্বাচন একটা পদ্ধতি, কিন্তু এই বুর্জোয়া রাষ্ট্র বিপন্ন যে তার প্রমাণ হচ্ছে নির্বাচন ব্যবস্থাই বিপন্ন। সেজন্যে এই ব্যবস্থাটাই বদল করতে হবে এবং সারা পৃথিবীর সংকটটা তো এইখানে। আজকে মানুষের এই পৃথিবী মনুষ্য বসবাসের জন্য উপযোগী থাকবে কিনা সেই প্রশ্নের মুখোমুখি হচ্ছে। জলবায়ু পরিবর্তন যে বলি, বা যে প্রাকৃতিক দুর্যোগ বলি, অভাব অনটন বলি, বৈষম্য বৃদ্ধি বলি, সমস্ত কিছুই এই কথাটা বলে দিচ্ছে যে এই ব্যবস্থায় চলবে না। না, সরকারকে তো বক্তব্য তো সাধারণ বক্তব্য, সেটা হচ্ছে যে সরকারকে এই সমঝোতায় আসতে হবে। এটা তো ঠিকই আছে, এটা তো সমঝোতায় না আসলে তো এই ব্যবস্থা এটা নিয়ে মানতে হবে।